পীরে কামিল পর্ব সংখ্যা ২৫। সালার উঠে ফোন নিয়ে আসে, নাম্বার ডায়াল করে ফোন স্পিকারে রেখে নাস্তা খেতে থাকে। ফোরকান, সাইদা আম্মা এসেছেন আমার কাছে। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই বলল ও, তার সাথে কথা বলো। সালার চুপ হয়ে যায়। এখন ফোরকান আর সাইদা আম্মার মাঝে কথা চলছে। 10 মিনিট পর যখন তাদের কথা শেষ হয়, ততক্ষণে ওর নাস্তা শেষ। কিচেনে কাপ পেরিস রাখতে রাখতে ওর খেয়াল আসে, এসেছেন কার সাথে আপনি? আমার ছেলের সাথে। সাইদা আম্মা নিশ্চিন্ত ভঙ্গিতে বললেন, আচ্ছা, আপনার ছেলেরাও এসে পড়েছে? ছোটজন নাকি বড়জন? আমি পাশের বাসার রাশেদের কথা বলছি। সাইদা আম্মা নারাজ হলেন। সালার দীর্ঘশ্বাস ফেলল। ও ভুলে গেছে সাইদা আম্মার জন্য প্রতিটা ছেলে তার ছেলে এবং প্রতিটা মেয়ে তার মেয়ে। তিনি আরামসে সম্পর্ক বানিয়ে ফেলেন। তাহলে ও কোথায়? জিজ্ঞেস করল। চলে গেছে, মোটর সাইকেলে এসেছি ওর সাথে, ঝড়ের গতিতে চালাই। 9টায় বসেছি, পুরো 10:30টায় বাসার সামনে পৌঁছে দিয়েছে। আমার একটা কথাও শোনেনি সারা রাস্তায়। বারবার বলেছি আস্তে চালাতে। এখানে নামিয়ে দেওয়ার সময় বলে গেছে, আপনার সাথে মোটর সাইকেলে এটা আমার শেষ সফর, আর কখনো কোথাও নিয়ে যেতে হলে পায়ে হাঁটিয়ে নিয়ে যাব। সালার বিনোদন পায়। আধ ঘন্টার রাস্তা 1.5 ঘন্টা বসে পাড়ি দেওয়া মানুষটার বিরক্তি আন্দাজ করতে পারছিল। বয়স্কদের সঙ্গে সময় কাটানো খুব কঠিন। এটা সাইদা আম্মার সঙ্গে হওয়া প্রথম সাক্ষাতেই বুঝে গেছে। তাহলে ফিরবেন কিভাবে? রাশেদ নিতে আসবে আপনাকে? হ্যাঁ, বলেছিল তো ম্যাচ শেষ হওয়ার পর নিয়ে যাবে। এখন দেখি কখন আসে। সাইদা আম্মা নতুন করে মেয়ে আর মেয়ের ভবিষ্যৎ শ্বশুরবাড়ির কথা বলতে থাকে। মুখে হাসি নিয়ে ধৈর্য ধরে শোনে সালার। এই ধরনের কথাবার্তায় আগ্রহ কোত্থেকে আনবে ও? কিন্তু সাইদা আম্মা তো ব্যাংকিং নিয়ে আলোচনা করতে পারবে না। তার কথা বিন্দু পরিমাণও বুঝে আসছিল না ও, কিন্তু ভান করছিল যেন সব বুঝছে। দুপুরের খাবার সাইদা আম্মার সঙ্গে খায়। তার সামনে ফ্রিজ থেকে কিছু বের করে গরম করার চেষ্টা করেনি, কারণ আবার বিয়ের সুবিধা আর প্রয়োজনের উপর লেকচার শোনার ইচ্ছে ছিল না। রেস্টুরেন্টে কল করে লাঞ্চ অর্ডার করে। 1 ঘন্টায় খাবার এসে পড়ে। খাওয়ার পরও রাশেদ না আসায় তার দুশ্চিন্তা কমাতে বলল ও, আমি রেখে আসি আপনাকে। তিনি রাজি হয়ে গেলেন। হ্যাঁ, এটা ঠিক আছে। আমার বাড়িও দেখে আসবে। আম্মাজি, আমি আপনার বাড়ি দেখেছি। গাড়ির চাবি খুঁজতে খুঁজতে মনে করাই। আম্মাজি, আমি আপনার বাড়ি দেখেছি। আধ ঘন্টায় সে গলিতে পৌঁছায় যেখানে সাইদা আম্মার বাড়ি। গাড়ি থেকে বেরিয়ে তাকে বাড়ির দরজা পর্যন্ত রেখে আসে। আম্মা ওকে ভেতরে আসতে বললে ধন্যবাদ জানিয়ে না করে দেয়। আজকে না, বাসায় অনেক কাজ, বলে নিজের কথার উপর পস্তায়। বাচ্চা, এই জন্যই বলি বিয়ে করে নাও। বউ থাকলে বাসার সব কাজ দেখবে, তুমি কোথাও আসা যাওয়া করতে পারবে। এটা কেমন জীবন? ছুটির দিনও বাসার কাজ নিয়ে বসে থাকা। আফসোসের চোখে ওর দিকে তাকান তিনি। জি, আপনি ঠিক বলছেন, এখন আমি যাই? বেশ আনুগত্য দেখিয়ে মাথা নাড়ল। হ্যাঁ যাও, কিন্তু মনে রেখো বিয়েতে আসতে হবে। ফুরকানকেও আরেকবার বলো যাতে ওর মনে থাকে। কার্ড দিয়ে দিও। সালার বাড়ির ডোরবেল বাজিয়ে খোদা হাফেজ বলে ঘুরে যায়। পেছনে দরজা খোলার শব্দ শুনতে পেল। সাইদা আম্মা তার মেয়েকে কিছু বলছিলেন। পরদিন সন্ধ্যায় ফুরকান কার্ড নেওয়ার সময় বলল, তাহলে প্রোগ্রাম কি? তুমি যাবে? না, এই উইকেন্ডে করাচি যাচ্ছি, আইবিই এর সেমিনারের জন্য। রবিবার ফিরব, এসে ঘুম। নাথিং এলস। তুমি যাও, আমি খাম দিয়ে দেব। আমার হয়ে ক্ষমা চেয়ে ওটা দিয়ে দিও। সালার বলল, কত বড় লজ্জার কথা সালার। মহিলা নিজে এসে কার্ড দিয়ে গেছে, ভালোবেসে যেতে বলেছে। জানি, কিন্তু ওখানে গিয়ে সময় নষ্ট করতে পারবো না। আমরা কিছুক্ষণ বসে চলে আসব। ফুরকান, আমার ফেরা কনফার্ম না। হতে পারে রবিবার নাও আসতে পারি, বা রাত হয়ে যেতে পারে। একদম বেহুদা মানুষ তুমি। আম্মা ভীষণ রাগ করবেন। কিছু হবে না আমার অনুপস্থিতিতে। তার মেয়ের বিয়ে থেমে থাকবে না। এমনও হতে পারে আগে থেকে ধরে রেখেছে আমি আসবো না। তাছাড়া ফুরকান, তুমি আমি তেমন গুরুত্বপূর্ণ মেহমান নয় তাদের। সালার নির্বিকার কণ্ঠে বলল। যাই হোক, আমি আর আমার স্ত্রী তো যাব।
তাতে আমরা কম গুরুত্বপূর্ণ মেহমান হলেও। ফুরকান অসন্তুষ্ট হয়ে বলল, আমি কখন থামালাম? অবশ্যই যাও, তোমার যাওয়া উচিত। সাইদা আম্মার সঙ্গে আমার চেয়ে তোমার বেশি আন্তরিকতা, কিন্তু সাইদা আম্মা তোমাকে নিয়ে বেশি চিন্তা করে, ফুরকান বুঝায়। এসব বয়স্ক মানুষের স্বভাব। ফুরকানের কথা সিরিয়াসলি না নিয়ে বলল সালার, কারণ যাই হোক চিন্তা তো করে। চলো, আর কিছু না হোক ডক্টর সিবতে আলী আত্মীয় ভেবে না হয় চলো। ফুরকান অন্য কৌশলে রাজি করানোর চেষ্টা করল। ডক্টর সাহেব তো নেই, তিনি নিজেই বিয়েতে থাকতে পারছেন না, থাকলেও তোমার মতো অন্তত এভাবে জবরদস্তি করতেন না। আচ্ছা, আমিও তোমাকে করছি না, যেতে ইচ্ছে না করলে লাগবে না, ফুরকান বলল। সালার ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে। একটা সবুজ খোলা মাঠে ওরা দুজন। প্রশস্ত সেই খোলা মাঠের গাছগুলো খুব একটা লম্বা না, চারদিকে ফুলের ঝোপ, চারপাশ নীরবতা। ওরা গাছের ছায়ায় বসার পরিবর্তে একটা ফুলের ঝোপের কাছে হালকা রোদে বসেছিল। ইমামা হাঁটু ভাঁজ করে বসেছে আর ও ঘাসের উপর আধশোয়া। ওর চোখ বন্ধ, দুজনের জুতা কিছুটা দূরে পড়ে আছে। ইমামা খুব সুন্দর একটা সাদা চাদর পরা। ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে। ইমামা বলতে বলতে দূরের কিছু একটা দেখছে। শুয়ে থাকা অবস্থায় ইমামার চাদরের এক কোণা দিয়ে মুখ ঢেকে নেই ও, রোদের আলো থেকে চোখ আড়াল করতে। ইমামার চাদর ওকে অদ্ভুত তৃপ্তি আর প্রশান্তি দিচ্ছিল। ইমামা চাদরের কোণা ওর মুখের উপর থেকে সরানোর বা টানার চেষ্টা করেনি। সূর্য ওর শরীর সতেজ করে তুলছে। চোখ বন্ধ করে মুখের উপর থাকা চাদরের স্পর্শ অনুভব করতে করতে তন্দ্রা ওকে কাবু করে নেই। সালারের চোখ খুলে যায়। বিছানায় শোয়া কিছু একটা ওর ঘুম ভেঙে দিয়েছে। চোখ খুলে কিছুক্ষণ অবিশ্বাস্য ভঙ্গিতে চারপাশ দেখল। এটা সেই জায়গা না যেখানে থাকার কথা। আর একটা স্বপ্ন, আরো একটা কল্পনা। ও চোখ বন্ধ করে। তখন ফোনের রিংটোন ওর মনোযোগ কাড়ে, যা মাথার কাছে ক্রমাগত বেজে চলছে। এই কলই স্বপ্ন থেকে বের করে এনেছে। বিরক্ত হয়ে ফোন হাতে তুলে নেই। অপর পাশে ফুরকান। কোথায় ছিলে সালার? কতক্ষণ ধরে ফোন করছি, রিসিভ কেন করছো না? ফুরকান ওর কণ্ঠ পেয়েই বলল, আমি ঘুমাচ্ছিলাম। সালার উঠে বিছানায় বসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4টা বাজছে। তুমি এখনই সাইদা আমার বাড়িতে আসো, অপর পাশ থেকে ফুরকান বলল। কেন? আমি তোমাকে বলেছি যে। ফুরকান ওকে থামিয়ে বলল, আমি জানি কি বলেছিলে, কিন্তু এখানে ইমার্জেন্সি হয়ে দাঁড়িয়েছে। কেমন ইমার্জেন্সি? সালার চিন্তায় পড়ে যায়। এলে জানতে পারবে, এক্ষুনি আসো। আমি ফোন রাখছি। ফুরকান ফোন কেটে দেয়। সালার খানিক চিন্তিত হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। ফুরকানের কণ্ঠ শুনে বুঝতে পারছিল ও পাশে চিন্তার কিছু আছে, কিন্তু সাইদা আম্মার ওখানে চিন্তার কি এমন হতে পারে। 15 মিনিটে কাপড় বদলে গাড়িতে ওঠে। ফুরকানের পরিবর্তী কল গাড়িতে রিসিভ করলো। কিছু তো বলো, কি হয়েছে? আমাকেও চিন্তায় ফেলে দিয়েছ। ও বলল, চিন্তা করার দরকার নেই, তুমি এখানেই আসছো, এলে জানতে পারবে। ফোনে এত কিছু বলা যাবে না। ফুরকান আবার ফোন কেটে দেয়। প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে 8 ঘন্টার রাস্তা 15 মিনিটে পাড়ি দিল ও। ফুরকানকে সাইদা আমার বাড়ির বাইরেই পেয়ে যায়। সালারের আন্দাজ ছিল সাইদা আমার বাড়িতে এই সময় অনেক শোরগোল থাকবে, কিন্তু তা নেই। দূর দূরান্তেও কোনো বরযাত্রীর ছায়া নেই। ফুরকানের সাথে মূল দরজার বাঁদিকে তৈরি একটা পুরনো ধাঁচের ড্রয়িং রুমে ঢুকলো। আদতে হয়েছে কি যে আমাকে এভাবে ডাকতে হলো? সালার অস্থির ছিল। সাইদা আম্মার মেয়ের সাথে একটা ঝামেলা হয়ে গেছে। ফুরকান সামনের সোফায় বসে বলল, কেমন ঝামেলা? যে ছেলের সাথে তার বিয়ের হওয়ার কথা ছিল, সে ছেলে অন্য কোথাও নিজের পছন্দে বিয়ে করে নিয়েছে। মাই গুডনেস, সালারের মুখ থেকে বেরিয়ে আসে। তারা কিছুক্ষণ আগে ফোন করে সবকিছু বলে আম্মার কাছে ক্ষমা চেয়েছে। এখন আর বরযাত্রী আসবে না। আমি নিজেও কিছুক্ষণ আগে তাদের বাড়িতে গেছি। তারা আসলেই লজ্জিত। ছেলের ব্যাপারে কিছুই জানে না, কোথায় আছে এখন। ছেলে শুধু ফোনে খবর জানিয়েছে। ফুরকান বিস্তারিত বলতে থাকে। যদি ছেলের এ বিয়েতে মত না থাকে, তাহলে আগেই বাবা মাকে পরিষ্কার করে বলে দেওয়া উচিত ছিল। পালিয়ে বিয়ে করার সাহস থাকলে বাবা মাকে বিয়ে করবে বলার সাহস ছিল না। সালার বিরক্ত হয়। সাইদা আমার ছেলেদের এই মুহূর্তে এখানে থাকা উচিত ছিল। তারা বিষয়টা হ্যান্ডেল করতে পারতো। কিন্তু যেহেতু তারা এখানে নেই, কাউকে না কাউকে বিষয়টা দেখতে হবে।
সাইদা আম্মার আর কোনো কাছের আত্মীয় নেই? সালার জিজ্ঞেস করলো। না, আমি কিছুক্ষণ আগে ডক্টর সিফতে আলীর সঙ্গে কথা বলেছি ফোনে। ওখান থেকে কি করবেন তিনি? এখানে থাকলে অন্যরকম হতো। তিনি বলেছেন তোমার সাথে কথা বলিয়ে দিতে। ফুরকানের কণ্ঠ ধীর। আমার সাথে কথা? কিন্তু কেন? সালার কিছুটা অবাক হয়। তার ধারণা এই মুহূর্তে তুমি সাইদা আম্মার সাহায্য করতে পারবে। আমি? সালার চমকে বলল। আমি কিভাবে সাহায্য করব? আমনাকে বিয়ে করে। সালার পাথরের মতো এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তোমার মাথা ঠিক আছে? খুব কষ্টে ফুরকানকে বলল। হ্যাঁ। সালার চেহারা লাল হয়ে ওঠে। তাহলে হয়তো বুঝতে পারছো না কি বলছো। এক ঝটকায় উঠে দাঁড়ায়। ফুরকান বিদ্যুতের গতিতে এসে ওর পথের বাধা হয়। কি ভেবে তুমি এমন কথা বললে? সালার নিজের কণ্ঠ ধীর রাখতে পারল না। আমি এটা তোমাকে ডক্টর সাহেবের কথা অনুযায়ী বলেছি। সালারের রং বদলে যায়। তুমি তাকে আমার নাম কেন বললে? আমি বলিনি। তিনি বলেছেন তোমার কাছে অনুরোধ জানাতে। এই অবস্থায় সাইদা আমার মেয়েকে বিয়ে করে তাকে সাহায্য করতে। কেউ সালারের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে, নাকি মাথার উপর থেকে আকাশ বুঝতে পারল না। ধপ করে সোফায় বসে পড়ল ও। আমি বিবাহিত ফুরকান, তুমি তাদেরকে বলেছ? হ্যাঁ, বলেছি। অনেক বছর আগে তুমি এক মেয়েকে বিয়ে করেছো। এরপর আর মেয়েটাকে খুঁজে পাওনি। তারপর? তারপরও তিনি চান তুমি আমনাকে বিয়ে করো। ফুরকান আমি। ও কিছু বলতে পারল না। আর ইমামা, ওর কি হবে? তোমার জীবনে ইমামা কোথাও নেই। এত বছরে কে জানে কোথায় আছে, আদতে আছে কিনা। ফুরকান, সালার শক্ত গলায় বলে। বাদ ও আছে কিনা, আমাকে শুধু বলো, যদি কাল ইমামা হাজির হয় তাহলে? তুমি এটা ডক্টর সাহেবকে বলে দেখো। ফুরকান বলল। না, তুমি সাইদা আমাকে এটা বলো গিয়ে, হতে পারে অন্য কোথাও বিয়ে করা ছেলেকে তারা মেয়ের জামাই হিসেবে মানবে না। সেই পরিবার যদি বর যাত্রী নিয়ে আসতো তাহলে এমন কিছুও হয়ে যেত। কিন্তু সমস্যা হলো ছেলে আমনাকে দ্বিতীয় বিয়ে করতেও রাজি না। ছেলেটাকে খোঁজা সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু এই মুহূর্তে না। ডক্টর সাহেব আমনার জন্য ভুল পছন্দ করছেন। আমি আমি আপনাকে কি দিতে পারবো? আমি তো সে ছেলের চেয়েও খারাপ যে ওকে কিছুক্ষণ আগে ছেড়ে গেছে। সালার অসহায়ের মতো বলল। সালার এখন তাদের কাউকে প্রয়োজন, আর প্রয়োজনের সময় কেবল সে মানুষটার কথা সবার আগে মাথায় আসে যে সবশেষে বেশি নির্ভরযোগ্য। তুমি জীবনে এত মানুষকে সাহায্য করে আসছো, তাহলে ডক্টর সিফতে আলীকে সাহায্য করতে পারবে না? আমি মানুষকে টাকা দিয়ে সাহায্য করেছি ফুরকান। ডক্টর সাহেব আমার কাছে টাকা চাইছেন না। ফুরকান আর কিছু বলার আগে ফোন বেজে ওঠে। নাম্বার দেখে ফোন দিকে এগিয়ে দে। তার কল। সালার ফ্যাকাশে চেহারায় মোবাইল হাতে নেই। ওখানে বসে মোবাইল কানে প্রথমবারে উপলব্ধি করে জীবনে সব কথা সবার মুখের উপরে বলা যায় না। যা ফুরকানকে বলেছিল সেসব দূরের কথা। তার সাথে উঁচু আওয়াজেও কথা বলতে পারবে না। তার সামনে না বাহানা দাঁড় করাতে পারবে, না অজুহাত। স্বভাবসুলভ নরম সুরে তিনি ওর কাছে অনুরোধ করলেন। যদি আপনার বাবা মায়ের অনুমতি নিয়ে আপনাকে বিয়ে করতে পারেন তাহলে করে নিন। ও আমার মেয়ের মতো। মনে করুন আমার মেয়ের জন্য আপনার কাছে অনুরোধ করছি। আপনাকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি বাধ্য। আপনি যেমন চাইবেন আমি তেমনই করব। সালার মধ্যম আওয়াজে বলল। অনুরোধ করতে হবে না, আপনি শুধু আদেশ করুন। নিজেকে বলতে শোনে। ফুরকান প্রায় 10 মিনিট পর ভেতরে আসে। সালার মোবাইল হাতে নিয়ে চুপচাপ মেঝের দিকে তাকিয়ে ছিল। ডক্টর সাহেবের সাথে কথা হয়ে গেছে তোমার? ফুরকান একটা চেয়ার টেনে ওর সামনে বসে নিচু গলায় জিজ্ঞেস করে। সালার কিছু না বলে মাথা তুলে তাকায়। হাতে থাকা মোবাইল সেন্টার টেবিলে রেখে বলল, আমি এখনই রুখসাতি চাই না, শুধু বিয়ে যথেষ্ট। এরপর নিজের হাতের রেখার দিকে তাকিয়ে রই। ফুরকানের মায়া লাগে, তবে নিয়তির শিকার হওয়া ব্যক্তি ও একা নয়। রাস্তায় কোলাহল প্রায় নেই বললেই চলে। রাত খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। গভীর কুয়াশা সব কিছুকে নিজের চাদরে ঢেকে রেখেছে। রাস্তায় জ্বলতে থাকা স্ট্রিট লাইটের আলো কুয়াশা ভেদ করে সে বারান্দার অন্ধকার দূর করার চেষ্টা করছে, যেখানে রেলিংয়ের ধারে একটা স্টুলের উপর সালার বসেছিল। রেলিংয়ের কোনায় রাখা একটা কফির মগ, যা থেকে ওঠা গরম ধোঁয়া কুয়াশার সাথে মিশে অদ্ভুত আকৃতি বানাচ্ছে। আর ও বুকের উপর দু হাত ভাঁজ করে নিষ্প্রাণ চোখে নির্জন রাস্তার দিকে তাকিয়েছিল। কুয়াশাচ্ছন্ন অন্ধকারে যা অদ্ভুত।
রাত 10টা বাজে, কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে। সাইদা আম্মার বাড়িতে বিয়ে হওয়ার পর এক মুহূর্তও থাকেনি। ওখানে অজানা আতঙ্ক তাড়া করছিল ওকে। গাড়ি নিয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরেছে, মোবাইল অফ করে রাখা। এই মুহূর্তে বাইরের জগতের সাথে ও কোনো সংযোগ রাখতে চায় না। মোবাইল অন থাকলে ফুরকান ফোন করবে, অনেক কারণ দেখানোর চেষ্টা করবে, ডক্টর সিপ্তা আলীও কল করতে পারেন ধন্যবাদ জানাতে, কিন্তু এর কোনোটা চায় না ও। সময়টা একান্তে নীরবে কাটাতে চায়। কফি থেকে উঠতে থাকা ধোঁয়ার দিকে তাকিয়ে কয়েক ঘন্টা আগের ঘটনা নিয়ে ভাবে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। যদি স্বপ্নই হতো, ওখানে বসে কয়েক মাস আগে হারাম পাকে চাওয়া দোয়ার কথা ও মনে পড়ে। তাহলে কি ওকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে? যন্ত্রণা নিয়ে ভাবল, তাহলে এই যন্ত্রণাও শেষ হওয়ার কথা। আমি এই যন্ত্রণা থেকে রেহাই চেয়েছিলাম। আমি ওর স্মৃতির কারাগার থেকে মুক্তি চেয়েছিলাম। রেলিংয়ের কোনায় রাখা গরম কফির কাপ ঠান্ডা হাতে উঠিয়ে নেই। তো ইমামা হাসিম, অবশেষে তুমি আমার জীবন থেকে চিরতরে চলে গেলে। কফির তেতো ভাব নিজের ভেতরে ঢেলে নেই ও। এখন কি আমার পস্তানো উচিত? আমি যদি রাস্তায় সেদিন সাইদা আম্মাকে না দেখতাম বা তার সাহায্য না করতাম, যদি আমার বাসায় নিয়ে না আসতাম, না সম্পর্ক বাড়ত, না তিনি আমাকে বিয়েতে ডাকতেন, না হলে অন্তত আমি যদি আজকে করাচিতে যে থেকে যেতাম, এখানে আসতামই না, না হয় আমি যদি মোবাইল অফ করে ঘুমাতাম, ফোনের রিসিভার রেখে দিতাম, ফুরকানের কল রিসিভ না করতাম, না হলে এমন হতো যদি যে ডক্টর সিফতে আলীকে আমি চিনতাম না, তাহলে তার অনুরোধ রাখতে হতো না, অথবা হয়তো আমার মেনে নেওয়া উচিত এই মামা আমার জন্য না। কফির মগ আবার রেলিংয়ের উপর রেখে দুই হাত দিয়ে মুখ ঢেকে নেই। হঠাৎ কিছু মনে পড়ায় নিজের ওয়ালেট বের করে। ওয়ালেটের ভেতর থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে সেটা খুলল। প্রিয় সিকান্দার আঙ্কেল, আপনার ছেলের মৃত্যু সংবাদে আমি খুব দুঃখিত। আমার কারণে আপনাদেরকে কিছু বছর অনেক কষ্ট করতে হয়েছে। আমি এই জন্য ক্ষমা প্রার্থী। সালারে কিছু টাকা ফিরিয়ে দেওয়ার ছিল, তা আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম। খুদা হাফিজ। ইমামা হাসিম, গত 9 মাসে কতবার এই চিরকুটটা পড়েছে বলতে পারবে না। এই কাগজের মাঝে ইমামার স্পর্শ টের পায়। ইমামার হাতে লেখা ওর নাম। কাগজে লেখা কয়েকটা বাক্যে ওর জন্য কোনো আপনত্ব ছিল না। এটাও জানে ওর মারা যাওয়ার খবর ইমামাকে কষ্ট দেয়নি। এই খবর ইমামার জন্য 2.5 বছর পর মুক্তির বার্তা হিসেবে পৌঁছায়। সুতরাং কষ্ট কিসের? তারপরও এই চিরকুট ওর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাগজের উপরের লাইনে আঙ্গুল বোলাই, শেষে লেখা ইমামা হাসিম, নামটা ছই। তারপর কাগজ ভাঁজ করে আবার ওয়ালেটে রেখে দেয়। রেলিংয়ে রাখা কফির কাপ ঠান্ডা হয়ে গেছে, তবু অবশিষ্ট ঠান্ডা কফিটুকু এক চুমুকে গিলে ফেলে। ডক্টর সিপ্তা আলী 1 সপ্তাহের মধ্যে লন্ডন থেকে পাকিস্তান ফিরবেন। তার জন্য অপেক্ষা করছে। ইমামা হাশিমের ব্যাপারে যা কিছু এত বছরে বলতে পারেনি, এখন তা বলতে চায়। নিজের অতীতের ব্যাপারে যা এতদিন বলতে পারেনি, সেসব বলতে চায়। এখন আর পরোয়া ছিল না তিনি ওকে কি ভাবতেন তা নিয়ে। রমজানের চতুর্থ দিন ডক্টর সিপ্তে আলী ফিরলেন। তার ফিরতে অনেক রাত হয়ে যাওয়ায় সালার তাকে ডিস্টার্ব করা ঠিক মনে করল না। পরদিন রাতে আগের মতো তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু দুপুরবেলায় অপ্রত্যাশিতভাবে অফিসে থাকতে ফোন আসে। বিয়ের পর সালারের সঙ্গে এটা তার তৃতীয় কল। কিছুক্ষণ ওর দিনকাল সম্পর্কে জিজ্ঞেস করে তিনি ওকে বললেন, সালার, রাতে না, আজ সন্ধ্যায় আসবেন। ইফতার আমার সঙ্গে করবেন। জি, আমি চলে আসব। সালার হেঁতে হ্যাঁ মিলিয়ে বলল। আরও কিছুক্ষণ কথা হয়। এরপর ডক্টর সিপ্তে আলী ফোন রেখে দেন। একটু তাড়াতাড়ি ব্যাংক থেকে চলে আসে। ফ্ল্যাটে এসে কাপড় চেঞ্জ করে বেরিয়ে যায়। যখন ডক্টর সাহেবের বাড়িতে পৌঁছায়, তখন ইফতারের সময় হইতে ঘণ্টাখানেক বাকি। কাজের লোক বাইরে বৈঠকখানার বদলে সরাসরি ওকে ভেতরে লাউঞ্জে নিয়ে আসে। সিপ্তে আলী বেশ উষ্ণভাবে জড়িয়ে ধরার পর পরম মমতায় ওর কপালে চুমু দেন। আগে এখানে আপনি একজন বন্ধু হিসেবে আসতেন, কিন্তু আজ পরিবারের সদস্য হয়ে এসেছেন। ও জানে তার ইশারা কোন দিকে। বসুন। ডক্টর সাহেব ওকে বসতে ইশারা করে নিজে অন্য সোফায় বসেন। অনেক মোবারক হক। এখন তো আপনিও সংসারী হয়ে গেলেন। সালার নীরব দৃষ্টি ও মেকি হাসি নিয়ে তাকিয়ে থাকে।
তিনি হাসছেন। আমি অনেক খুশি আপনার বিয়ে আপনার সাথে হয়েছে বলে। ও আমার চতুর্থ মেয়ের মতো। তাই আপনি আমার মেয়ের জামাই। সালার চোখ নামিয়ে ফেলল। ওর জীবনে যদি ইমামা হাশিম নামক অধ্যায় না লেখা হতো, তাহলে হয়তো তার মুখে এই কথা শুনে নিজেকে নিয়ে গর্ব করত। কিছু সব কিন্তু সবকিছুর মাঝে ইমামা হাশিম দাঁড়িয়ে আছে। সমস্ত দূরত্ব ওই একটা মেয়ে তৈরি করছিল, নিজের থাকা না থাকা জুড়ে। ডক্টর সিফতে আলী অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি এত বছর যাবৎ আমার কাছে আসেন, কিন্তু কখনো বলেননি তো আপনি বিবাহিত। এমনকি তখনও না, যখন দুই একবার আপনার বিয়ে নিয়ে কথা উঠেছিল। সালার মাথা তুলে, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু থেমে যাই। সবকিছু এত অদ্ভুত, কি বলতাম, মনে মনে বলল। কবে বিয়ে করেছিলেন আপনি? ডক্টর সিফতে আলী মৃদু স্বরে জিজ্ঞেস করলেন। 8.5 বছর আগে। আমার বয়স প্রায় তখন 21। পরাজিত সৈনিকের মতো বলে সালার। ধীরে ধীরে সবকিছু বলতে থাকে। ডক্টর সিফতে আলী কোথাও থামায় না। ও সব বলে চুপ হওয়ার পর তিনি অনেকক্ষণ চুপ থাকেন। এরপর বললেন, আমনা খুব ভালো মেয়ে, আর ভাগ্যবতী যে ও আপনার মতো একজন সালেহ মানুষ পেয়েছে। তার কথা সালারকে চাবুকের মতো আঘাত করে। সালেহ? আমি মোটেও সালেহ পুরুষ না ডক্টর সাহেব। আমি তো আসফালুস সাফিলিন। আপনি যদি আমাকে চিনতেন তবে কখনো আমার জন্য এই শব্দ ব্যবহার করতেন না। না সেই মেয়ের জন্য আমাকে বেছে নিতেন, যাকে নিজের মেয়ে মনে করেন। আমরা সবাই নিজের জীবনের কোনো না কোনো একটা সময় জাহেলিয়াতের অন্ধকারের মাঝ দিয়ে অতিক্রম করি। কেউ তা কাটিয়ে উঠে, কেউ আবার সারা জীবন এর মাঝেই থেকে যায়। যদি আপনি তা কাটিয়ে উঠেন, আপনার অনুশোচনা বলছে আপনি তা কাটিয়ে উঠেছেন। আমি না আপনাকে অনুশোচনা করা থেকে আটকাবো, না তওবা না দোয়া থেকে। এটা করা আপনার দায়িত্ব সারা জীবনের জন্য। কিন্তু সাথে এজন্য শুকরিয়া আদায় করুন, আপনি নফসের সমস্ত রোগ থেকে মুক্ত হতে পেরেছেন। যদি দুনিয়া আপনাকে আকৃষ্ট না করে, আল্লাহর ভয় চোখে পানি আসে, দোজখের পরিণাম ভয় পান, আল্লাহর ইবাদত এমনভাবে করেন যেভাবে করা উচিত। যদি নেকি আপনাকে আকৃষ্ট করে, পাপ করতে গিয়ে থেমে যান, তাহলে অবশ্যই আপনি সালেহ। কেউ সালেহ হয়, কেউ বা নিজেকে সালেহ হিসেবে তৈরি করে। সালেহ হতে পারা সৌভাগ্যের ব্যাপার। সালেহ হওয়া দুপাশ ধারালো তলোয়ারের উপর চলার মতো। এর পেছনে অনেক সময় লাগে, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। আমি এখনো এটাই বলবো, আপনি একজন সালেহ, কারণ আপনি সালেহ হয়ে উঠেছেন। আল্লাহ আপনার কাছ থেকে বড় কাজ নেবেন। সালার চোখ ভিজে উঠে। তিনি একবারও ইমামা হাশিমের ব্যাপারে কিছু জিজ্ঞেস করেননি, কিছু বলেননি। তাহলে কি এর মানে দাঁড়ায় ইমামা চিরতরে ওর জীবন থেকে চলে গেছে? তাহলে কি এর মানে দাঁড়ায় ইমামা ভবিষ্যতে আর কখনো ওর জীবনে ফিরবে না? ওকে নিজের জীবনে তবে আপনার সাথেই কাটাতে হবে। ওর মন ভেঙে যায়। ডক্টর সাহেবের মুখ থেকে ইমামাকে নিয়ে কোনো সান্ত্বনা, কোনো ভরসা, কোনো আশ্বাস চেয়েছিল ও। ডক্টর সাহেব চুপ ছিলেন। ও নিজেও চুপচাপ রইল। আপনার ও আমনার জন্য আমি অনেক দোয়া করব, বরং অনেক দোয়া করে এসেছি খানায়ে কাবায়, রসুলের রওজায় দাঁড়িয়ে। লন্ডন থেকে ফেরার সময় তিনি উমরা করে এসেছেন। সালার মাথা নিচু করে ফেলে। দূরে আজানের আওয়াজ শোনা যাচ্ছে। খাদেম ইফতারের জন্য টেবিল রেডি করছে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে ডক্টর সিফতে আলীর সঙ্গে ইফতার করে। এরপর ও আর ডক্টর সাহেব নামাজের জন্য কাছের মসজিদে চলে যায়। ফিরে খাবার খেয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসে। কাল আমার সঙ্গে সাইদা আমার বাড়িতে যেতে পারবে? ডক্টর সিফতে আলীর বাড়ি থেকে ফিরে রাত 10টার দিকে ফুরকানকে কল করে সালার। ফুরকান হসপিটালে নাইট ডিউটি করছিল। হ্যাঁ, কেন না? কোনো বিশেষ কাজ? আমি আপনার সাথে কথা বলতে চাই। ফুরকান কিছুক্ষণ চুপ রইল। সালারের উদ্দেশ্য স্পষ্ট। লুকানোর কোনো প্রয়াস নেই। কিসের কথা? চিন্তার কিছু নেই। তারপরও তুমি আবার ইমামার ব্যাপারে কথা বলবে? আগে বলো যাবে কিনা। সালার উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ যাব। ঠিক আছে, তাহলে কালই বলবো কি কথা আছে আমার। ফুরকান কিছু বলার আগেই কল কেটে দেয় ও। ইমামার ব্যাপারে কথা বলবে? গাড়ি ড্রাইভের সময় ফুরকান জিজ্ঞেস করে, শুধু ইমামার ব্যাপারে না, আরো অনেক কথা যা আমি বলতে চাই আপনাকে। আল্লাহর দোহাই সালার, কবর খুঁড়ে লাশ তোলা বন্ধ করো। ফুরকান রাগ হয়ে বলল,
আমার প্রায়োরিটি আর এম জানা উচিত ওর, যেহেতু বাকি জীবন আমার সঙ্গে কাটাতে হবে। জেনে যাবে সব। বুদ্ধিমতী মেয়ে, কিছু বলতে হলে বাসায় এনে বলো। ওখানে পেন্ডোরা বক্স খুলে বসো না। বাসায় আনার পর বলে কী লাভ? তখন ফেরার পথ থাকবে না। আমি চাই আমার কথা শুনুক, বুঝুক, ভাবুক, তারপর সিদ্ধান্ত নিক। এখনো কোনো সিদ্ধান্তের অবকাশ নেই। তোমাদের বিয়ে হয়ে গেছে, রুখসাতি হয়নি। তাতে কি আসে যায়? কেন আসে যায় না? যদি আমার কথায় আপত্তি থাকে তাহলে এই সম্পর্কটা নিয়ে আবার ভেবে দেখবে। সারার গম্ভীর হয়ে বলল। ফুরকান তীক্ষ্ণ চোখে তাকায়। আর এই সম্পর্ক নিয়ে আবার ভেবে দেখার জন্য তুমি ওর সামনে কি কি যুক্তি দলিল পেশ করবে? আমি শুধু কিচ্ছু কথা বলবো, যা ওর জন্য জানা দরকার। সালার নির্বিকার কণ্ঠে বলল, তারা ডক্টর সিফতে আলীর আত্মীয়, তাদের অনেক সম্মান করি। ডক্টর সাহেব না বলে এই সম্পর্ক কখনো সম্ভব ছিল না। কিন্তু আমি... ফুরকান কথা শেষ করতে দেয় না। ঠিক আছে, যা বলার বলো, কিন্তু ইমামার উল্লেখ একটু কম করো। কারণ আমরা যদি কিছুতে হার্ট হয়, সেটা এই বিষয়ে হবে। অন্য সব বিষয় হয়তো তেমন পরোয়া করবে না, কারণ দ্বিতীয় স্ত্রী হওয়া বা তকমা পাওয়া সহজ না। আর আমি চাই ও এটা অনুভব করুক, ভাবুক। এখনো কিছু এদিক সেদিক হয়নি। তুমি বলছো মেয়েটা সুন্দরী, শিক্ষিত, ভালো পরিবারের, তাই? বাদ দাও সারা, তোমার যা বলার, যা বোঝানোর গিয়ে যা ইচ্ছে করো। আমি ওর সাথে একা কথা বলতে চাই। সালার বলল, সাইদা আম্মাকে বলে দেব আমি, একা কথা বলিয়ে দিবেন। আধা ঘন্টায় ওরা সে বাড়িতে পৌঁছায়। দরজা সাইদা আম্মাই খোলেন। সালার আর ফুরকানকে দেখে তার অবস্থা খুশিতে বেহাল। ওদেরকে বসার রুমে নিয়ে যায়। সাইদা আম্মা, সালার আপনার সাথে একা কিছু কথা বলতে চায়। রুমে ঢুকতেই ফুরকান বলল। সাইদা আম্মা কিছুটা দোটানায় পড়লেন। কেমন কথা? সালার দিকে তাকান। ফুরকানের সঙ্গে সালারও না বসে দাঁড়িয়ে ছিল। আছে কিছু কথা, কিন্তু চিন্তার কিছু নেই। ফুরকান সান্ত্বনা দেয়। সাইদা আম্মা স্থির চোখে তাকিয়ে ছিল আগের মতো। সালার চোখ নামিয়ে নেয়। আচ্ছা, তাহলে তুমি আমার সাথে আসো বাবা। আম্মা ভেতরে আছে, ওখানে গিয়ে দেখা করো। সাইদা আম্মা দরজা দিয়ে সামনে আগায়। সালার এক নজর ফুরকানের দিকে তাকিয়ে আম্মাকে অনুসরণ করে। মূল দরজার বাঁদিকে বসার রুম। ডান দিকে রয়েছে উপরে যাওয়া সিঁড়ি। কয়েক ধাপ উপরে কাঠের পুরনো শৈলীর এক বিশাল দরজা, যা তখন খুলে রাখা। ওটা দিয়ে লাল ইটের তৈরি চওড়া প্রাঙ্গণ দেখা যাচ্ছে। সিঁড়ি বেয়ে সাইদা আমার ভেতরে ঢুকলেন। সালারও কিছুটা দ্বিধা নিয়ে তার পেছন পেছন যায়। লাল ইটের চওড়া সে প্রাঙ্গণের দুই পাশের দেয়ালে গাছ, ঝোপালো লতাপাতা। লাল ইটের মাঝে সবুজ গাছপালা ও লতাপাতা সুন্দর দেখাচ্ছে। প্রাঙ্গণের এক পাশের রোদ, যা লাল রংটাকে আরো ফুটিয়ে তুলেছিল। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে সালার প্রাঙ্গণে পা রাখে। আরো সামনে আগানোর পরিবর্তে থেমে যায়। রৌদ্রোজ্জ্বল প্রাঙ্গণের চার পায়ার সামনে একটা মেয়ে দাঁড়ানো, যে হয়তো এখনই চার পায়া থেকে উঠেছে। পিঠ সালারির দিকে। মেয়েটার পরনে সাদা কুর্তি আর কালো পায়জামা। সম্ভবত গোসল করে বেরিয়েছে, কারণ কোমর থেকে একটু উপরে থাকা চুলগুলো ভেজা অবস্থায় বেঁকিয়ে পিঠ জুড়ে ছড়িয়ে আছে। সাদা ওড়নাটা চার পায়ার উপর। মেয়েটা জামার হাতা কোনোই অবধি ফোল্ড করতে করতে ওর দিকে ফেরে। সালার শ্বাস নিতে পারল না। ও জীবনে এর চেয়ে সুন্দর মেয়ে কখনো দেখেনি, অথবা এই মেয়ের চেয়ে সুন্দর ওর কাছে কখনো কাউকে লাগেনি। এটা নিশ্চয়ই আমনা। এই বাড়িতে আমনা ছাড়া আর কোন মেয়ে থাকবে? সালার সামনে আগাতে পারিনি। মেয়েটার উপর থেকে চোখ সরাতে পারিনি। হৃদয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। হৃদস্পন্দন থেমে গেছে নাকি চলছে বলতে পারে না ও। আমনা এবং ওর মাঝে অনেক দূরত্ব। হাতা ফোল্ড করতে থাকা আমনার চোখ প্রথমে সাইদা আম্মার উপর পড়ে। সালার এসেছে। আম্মা অনেক এগিয়ে ছিলেন ওর চেয়ে। আমনা হালকা ঘাড় ঘুরিয়ে প্রাঙ্গণের দরজার দিকে তাকায়। সালার মেয়েটাকেও থমকে যেতে দেখল। আমনা মুখ ঘুরিয়ে নেয়। পিঠ আবারও সালারের দিকে করে। নিচে হয়ে তড়িঘড়ি করে চার পায়া থেকে ওড়না তুলে মাথা পিঠ ঢেকে নেয়। এখন আর পিঠ ছড়িয়ে থাকা চুলগুলো দেখতে পায় না সালার, কিন্তু আমনার নিশ্চিন্ত ভাব দেখে অবাক কিছুটা। মেয়েটার মাঝে কোনো আতঙ্ক, তাড়াহুড়া বা অবাক হওয়া নেই। আম্মা ঘুরে সালারের দিকে তাকায়। এখনো দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আরে বাচ্চা, ওখানে কেন দাঁড়িয়ে আছো? কেন? ভেতরে আসো, এটাও তোমার বাড়ি। আমনা ওড়না ঠিক করে ঘুরে দাঁড়ায়।
সালার ওর দিকেই তাকিয়েছিল, অপলক চোখে, অবাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে। আমনার ভেতরে দিয়ে কিছু একটা বয়ে যায়। সালার এগিয়ে আসে। ও আমনা, আপনার মেয়ে। কাছে আসার পর সাইদা আম্মা পরিচয় করলেন। আসসালামু আলাইকুম। আমনাকে বলতে শুনে সালা কিন্তু উত্তর দিতে পারল না। আমনা ওর থেকে কয়েক পা দূরে, তবুও তাকাতে কঠিন লাগছে। নার্ভাস বলে হয়তো। সালারের নার্ভাসনেস টের পায় আমনা। সালার তোমার সাথে কথা বলতে চাই, সাইদা আম্মা আমনাকে বলে। আবার সালারের দিকে তাকায় আমনা। দুজনের দৃষ্টি মেলে। একই সময় চোখ নামিয়ে ফেলে ওরা। আমনা দ্রুত সাইদা আম্মার দিকে তাকায়, আর সালার তাকায় ওর কোনোই পর্যন্ত মেহেদি দেওয়া হাতের দিকে। হুট করে মনে হলো এই মেয়েটাকে কিছু বলতে পারবে না। সালার চলো রুমে যাই, ওখানে নিশ্চিন্তে আপনার সাথে কথা বলতে পারবে, সাইদা আম্মা বললেন। আম্মা সামনের বারান্দার দিকে আগায়। আমরাও মাথা নিচু করে তাকে অনুসরণ করে। সালার ওখানে দাঁড়িয়ে তাদেরকে ভেতরে ঢুকতে দেখে। সাইদা আম্মা রুমের দরজা খুলে ভেতরে ঢুকলেন। আমনা দরজার সামনে গিয়ে হালকা ঘাড় ঘুরিয়ে তাকায়। সালার দ্রুত চোখ নামিয়ে ফেলে। আমনা বোধহয় অবাক ছিল ওকে ভেতরে ঢুকতে না দেখে। সালার মাথা নিচু করে সামনে এগিয়ে আসে। আমনা স্বস্তি নিয়ে রুমে ঢুকে। সালার রুমে ঢুকে দেখল সাইদা আম্মা ততক্ষণে একটা চেয়ার টেনে বসে পড়েছেন। আমনা লাইট অন করলো। রোদ থেকে রুমের ভেতরে এসে ঠান্ডা অনুভব করে সালার। বসো বাবা, সাইদা আম্মা একটা চেয়ারের দিকে ইশারা করে বললেন। সালার চেয়ারে বসে। আমনা লাইট অন করে একটু দূরে থাকা কাউচে বসলো। সালার অপেক্ষা করে সাইদা আম্মা কখন উঠে চলে যাবে। ফোরকান তাকে স্পষ্টভাবে বলেছে আমনার সাথে একা কথা বলতে চায়। তবে কিছুক্ষণের মধ্যে আন্দাজ হয়ে যায় এ অপেক্ষা বৃথা। হয়তো তিনি ভুলে গেছেন ও আমনার সাথে একা কথা বলতে চায়, না হলে তার খেয়াল একা বলতে ফোরকানের অনুপস্থিতি। সালার তাকে এর মাঝে সামিল করেনি, অথবা হয়তো ওকে এখনো এতটা বিশ্বাসযোগ্য মনে করছেন না যে নিজের মেয়েকে একা রেখে যাবে। শেষ আন্দাজ সালারের ঠিক মনে হলো আম্মাকে যা কিছু বা যতটুকু বলতে চেয়েছিল তাই সাইদা আম্মার সামনে বলা যাবে না। নিজেকে ধাতস্থ করলো, কিছু একটা তো বলতেই হবে, কিন্তু বলার মতো কিছুই খুঁজে পায় না। মস্তিষ্ক শূন্য। মৃদু অন্ধকারে শীতল রুমটা সম্পূর্ণ নীরব। সারার এক হাতের আঙ্গুল অন্য হাতের সাথে মিলিয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। আমনা রুমে ফেন্সি লাইট জ্বালিয়েছে। ফার্নিচারে ঘেরা উঁচু সিলিংয়ে এই রুমটা হয়তো এক সময় সিটিং রুম হিসেবে ব্যবহার হতো। এখানে অনেকগুলো দরজা, সব দরজাই বন্ধ। রুমে একটা মাত্র জানালা, যা বারান্দায় খোলে। জানালায় পর্দা ঝুলছে। রুমের মেঝেতে নকশা আর মেরুন রঙের কার্পেট। ফেন্সি লাইট রুমটাকে পুরোপুরি আলোকিত করতে ব্যর্থ। অন্তত সালার কাছে রুমটা অন্ধকার লাগে। হয়তো এটা ওর অনুভূতি বা অন্য কিছু। আজকে গিয়ে চোখের ডাক্তার দেখাতে হবে। কাছের সাথে সাথে হয়তো আমার দূরের দৃষ্টিও দুর্বল হয়ে গেছে। সালার মনে মনে হতাশ হয়ে ভাবে, সেন্টার টেবিলের জন্য পাশে বসে থাকা আম্নাকে এখন দেখতে পাচ্ছে না। তাই চোখ মেঝের দিকে স্থির করে নেই। আমনা হঠাৎ করে উঠে আরো কিছু লাইট অন করে। রুম টিউব লাইটের আলোয় ঝলমলিয়ে উঠে। ফেন্সি লাইট অফ করে দেওয়া হয়। সালার ভাবলো আমনা আগে কেন টিউব লাইট অন করেনি। বোঝে আমনাও তখন নার্ভাস ছিল। আমনা এবার আর কাউচে বসলো না, সাইদা আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। সালার এবার আমনাকে দেখার চেষ্টা করে না, আগের মতোই মেঝের দিকে তাকিয়ে থাকে। সাইদা আমার ধৈর্যের সুতা ছিঁড়ে যায়। তিনি কেশে সালারের মনোযোগ আকর্ষণ করে। বলো বাবা, কি বলতে চাও আমনার সাথে? সালারকে মনে করিয়ে দেন এতক্ষণ ধরে চুপ করে আছো, আমার মন অস্থির হয়ে উঠছে। বলার কিছু নেই, আমি শুধু তাকে দেখতে চেয়েছিলাম। যতটা সম্ভব নিজেকে কণ্ঠকে স্বাভাবিক রেখে বলার চেষ্টা করলো সালার। সাইদা আমার চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। বেশ, এটুকু কথা? ফুরকান আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, দেখো, কেন না, তোমার বউ। সালার উঠে দাঁড়ায়। আপনি তাকে বলুন জিনিসপত্র প্যাক করে নিতে, আমি অপেক্ষা করছি। দরজা দিয়ে বের হতে হতে সাইদা আম্মাকে বলল। আমনা অবাক হয়ে সালারের দিকে তাকায়। সাইদা আম্মারও একই হাল। কিন্তু বাবা, তুমি তো কথা বলতে চেয়েছিলে, তাহলে রুকসাতি? আমি চেয়েছিলাম ঠিকঠাক মতো বিদায় দিব। আর সালার আলতো করে তার কথায় বাধা দেয়। আপনি মনে করুন আমি তাকে ঠিকঠাক মতোই নিয়ে যাচ্ছি। সাইদা আম্মা ভেবে বললেন, ঠিক আছে বাবা, তুমি যদি এমন চাও তাহলে এটাই হোক। কিন্তু ইফতার পর্যন্ত থাকো, কয়েক ঘন্টাই বাকি, খেয়ে যাবে। না, আমার আর ফুরকানের কিছু কাজ আছে।
ফুরকানকে শুধু 1 ঘন্টার জন্য নিয়ে এসেছি, বেশিক্ষণ থাকা সম্ভব না, দাঁড়িয়ে বলছিল ও। কিন্তু আম্মা, আমার জিনিসপত্র প্যাক করতে অনেক সময় লাগবে। আম্মা এই প্রথম কথার মাঝে যোগ দেয়। সালার ঘুরে না তাকিয়ে সাইদা আম্মাকে বলল, আম্মা আপনি তাকে বলুন আরামসে প্যাকিং করতে, আমি বাইরে অপেক্ষা করছি যতক্ষণ তার লাগবে, বলে রুমে থেকে বেরিয়ে আসি। ফুরকান অবাক হয়ে সালারের দিকে তাকায়। ও বসার ঘরে ঢুকছিল, এত তাড়াতাড়ি চলে এলে? আমি ভাবলাম কতক্ষণ না লাগে। সালার কিছু না বলে সোফায় বসলো। ফুরকান মনোযোগ দিয়ে ওর চেহারা দেখে। সব ঠিক আছে? হ্যাঁ। আমনাকে দেখেছ? হ্যাঁ। তারপর? তারপর কি? চলো তাহলে। না। কেন? আমনাকে নিয়ে যাব। কি? ফুরকান থমকে যায়। তুমি না শুধু কথা বলতে এলে? সালার উত্তরের পরিবর্তে ফুরকানের দিকে অদ্ভুত চোখে তাকায়। হুট করে নিয়ে যাওয়ার ভাবনা কোত্থেকে এলো? ব্যাস ভেবে নিলাম, সালার বলল। ফুরকান অদ্ভুত চোখে তাকায়। 2 ঘন্টা পর আমনা যখন সালার এবং ফুরকানের সঙ্গে সালারের ফ্ল্যাটে আসে, তখন ইফতারের বেশি সময় বাকি ছিল না। ফেরার পথে সালার ইফতারের খাবার দাবার কিনে নেয়। ফুরকান ওদেরকে ইফতারে নিজের ফ্ল্যাটে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সালার তাতে রাজি হয়নি। ফুরকান তার স্ত্রীকে সালারের ফ্ল্যাটে আসতে বলে। ইফতারের জন্য টেবিল ফুরকানের স্ত্রী গোছায়। আমনা সাহায্যের চেষ্টা করলে ফুরকান এবং তার স্ত্রী করতে দেয় না। সালার তাদের মাঝে হস্তক্ষেপ করেনি। মোবাইল হাতে নিয়ে বারান্দায় চলে যায়। লাউঞ্জে বসে কাচের জানালা দিয়ে আমনা ওকে হেঁটে হেঁটে কারোর সাথে কথা বলতে দেখে। খুব গম্ভীর লাগছিল সালারকে। সাইদা আমার বাড়ি থেকে ফ্ল্যাটে আসা পর্যন্ত সালার একবারও ওকে উদ্দেশ্য করে কিছু বলেনি, শুধু ফুরকানি ফাঁকে ফাঁকে কথা বলেছে। এখানেও সেটাই হচ্ছে। ইফতারের টেবিলেও সালার নীরবতা ভাঙেনি। ফুরকান এবং তার স্ত্রী আমনাকে খাবার এগিয়ে দেয়। সালারের নীরবতা আর গাম্ভীর্য হয়তো আমনাকে টের দেওয়ার জন্যই। ইফতারের পর সালার ফুরকানের সঙ্গে মাগরিবের নামাজের জন্য বের হয়। নামাজের পর ফুরকান হসপিটালে চলে যাবে। মসজিদ থেকে বের হয়ে গাড়ির কাছে আসতে আসতে ফুরকান ওকে বলল, তুমি খুব চুপ হয়ে গেছো। সালার কিছু না বলে হাঁটতে থাকে। তোমার কিছুই বলার নেই? ফুরকান ক্রমাগত ওর নীরবতা ভাঙার চেষ্টা করে। সালার মাথা তুলে আকাশের দিকে তাকায়। সন্ধ্যা হতেই কুয়াশা পড়তে শুরু করেছে। একটা লম্বা শ্বাস নিয়ে ফুরকানের দিকে তাকায় ও। না, আমার বলার মতো কিছু নেই। কিছুক্ষণ একসাথে হাঁটার পর ফুরকান ওকে বিড়বিড় করতে শোনে, আমি আজকে কিছু বলার মতো অবস্থায় নেই। ফুরকানের মায়া লাগে, সান্ত্বনার জন্য ওর কাঁধে হাত রাখল। আমি তোমার অনুভূতি বুঝতে পারছি, কিন্তু জীবনে এমন অনেক কিছু হয়ে যাবে। তুমি ইমামার জন্য যতটা পেরেছ তা করেছ, যতটা অপেক্ষা করা সম্ভব তা করেছ। 8-9 বছর তো কম সময় না। যদি তোমার ভাগ্যে এই মেয়েটা লেখা থাকে, তাহলে আর কি করার বলো? সালার অবিভক্তিহীন চোখে ফুরকানের দিকে তাকায়। এই ঘরে আসা ইমামার নিয়তি ছিল না, আমনার নিয়তি ছিল, তাই এসে পড়েছে। মেয়েটার সাথে বিয়ের 7-8 দিন হয়েছে শুধু, আর 8 দিনের মাথায় এখানে। ইমামার সাথে বিয়ের 9 বছর বছর হতে চলল, কিন্তু আজ পর্যন্ত তোমার কাছে আসতে পারিনি। তুমি কি বুঝতে পারছো না? ইমামা তোমার নিয়তিতে নেই। ফুরকান ওকে সর্বাত্মক বোঝানোর চেষ্টা করলো। আমাদের অনেক ইচ্ছে থাকে, কিছু ইচ্ছে আল্লাহ পূরণ করেন, কিছু ইচ্ছে অপূর্ণ রেখে দেন। হতে পারে ইমামাকে না পাওয়াই তোমার জন্য ভালো, হয়তো তোমাকে আমনার জন্যই রেখেছিলেন আল্লাহ। হতে পারে আজ থেকে কয়েক বছর পর তুমি এই বিষয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে ক্লান্ত হয়ে পড়বে। ওরা দুজন পার্কিংয়ে এসে পড়েছে। ফুরকান গাড়ির সামনেই সারিতেই। আমি জীবনে এমন কাউকে দেখিনি যার সব ইচ্ছে পূরণ হয়েছে, এমন কাউকে পাইনি যা চেয়েছে তাই পেয়েছে। তাহলে অভিযোগ কিসের? আমনার সঙ্গে একটা সুন্দর জীবন কাটানোর চেষ্টা করো। ওরা এখন গাড়ির কাছে। ফুরকান ড্রাইভিং সিটের দরজা খুলল, কিন্তু বসার আগে সালারে 2 কাঁধে হাত রেখে পর্যায়ক্রমে 2 গালে আলতো করে চুমু দেয়। তোমার মনে রাখা উচিত তুমি একটা ভালো কাজ করেছো। এ ভালো কাজের প্রতিদান এখানে না পেলেও পরকালে ঠিকই পাবে। ওর মুখটা 2 হাতে তুলে বলল। সালার মাথা নেড়ে মৃদু হাসে। ফুরকান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। পুরো দিনের মধ্যে এ প্রথম সালারের মুখে হাসি দেখেছে। ফুরকান নিজেও হেসে ওর পিঠ চাপড় দিয়ে ড্রাইভিং সিটে বসে। সালার গাড়ির দরজা বন্ধ করে দেয়। ফুরকান ইগনিশনে চাবি রাখছিল, তখন ওকে আঙ্গুল দিয়ে জানালার টোকা দিতে দেখে। ফুরকান কাঁচ নিচে নামায়। তুমি বলছিলে আজ পর্যন্ত এমন কাউকে দেখোনি যার সব ইচ্ছে পূরণ হয়েছে। সালার জানালায় ঝুঁকে শান্ত গলায় বলে।
ফোরকান অবদ্ধ ভঙ্গিতে ওর দিকে তাকিয়ে রইল। সালারকে বেশ নিশ্চিন্ত আর সন্তুষ্ট লাগছে এখন। তাহলে আমাকে দেখো, কারণ সেই মানুষটা আমি, যে আজ পর্যন্ত যা চেয়েছে তাই পেয়েছে। ফোরকানের মনে হলো হতাশার কারণে ওর মস্তিষ্কে প্রভাব পড়েছে। যাকে তুমি আমার ভালো কাজ বলছো, সেটা মূলত আমার পুরস্কার, যা আমাকে পৃথিবীতেই দিয়ে দেওয়া হয়েছে। আখিরাতের অপেক্ষায় রাখা হয়নি। আমার নিয়তি আজও সে, ঠিক 9 বছর আগে যে ছিল। সালার থেমে থেমে গভীর আওয়াজে বলে, আমাকে সেই নারী দেওয়া হয়েছে যাকে আমি চেয়েছি। ইমামা হাসিম এই মুহূর্তে আমার ঘরে। খুদা হাফেজ। ফুরকান হতভম্ব হয়ে সালারকে যেতে দেখে কি বলে গেল কিছুই বুঝে আসছিল না। হয়তো আমি ঠিকমতো ওর কথা শুনতে পাইনি, না হলে ওর মাথা খারাপ হয়ে গেছে, অথবা হতে পারে ধৈর্য এসে পড়েছে। ইমামা হাসিম। সালার ততক্ষণে অনেক দূরে চলে গেছে। চলবে।